Yeah, I believe it's recording. Okay. So, again, thanks you রিচকে আজকে সেশন ইনভাইট করার জন্য। আমি আমার একটা পিপিটি তৈরি করেছি, আমি ওটা একটু শেয়ার করছি। প্রিন্টটা কি মানে আমি একটা পিপিটি শেয়ার করেছি, এটা কি ভিজিবল? জি আপু, আমরা দেখতে পাচ্ছি। ওকে। জি বলুন। সো থ্যাংকস এভরিওয়ান। আমি রিয়েলি এক্সাইটেড সবাইকে দেখে। খুব ভালো লাগছে আজকের সেশনটায়। কারণ সবাই মানে আমি আমার রিফ্লেকশন দেখতে পাচ্ছি। এই বয়সে আমিও অনেক কিউরিয়াস ছিলাম, শুধু কোয়েশ্চেন করতাম, শুধু বই পড়তাম, শুধু জানতে চাইতাম। সো আর নোট করতাম, এগুলোই ছিল আমার ক্রেজিনেস। সো আজকে বেসিক্যালি আমরা কথা বলবো ফাউন্ডেশনস অফ রিসার্চ মেথডস। দ্যাট মিনস আমরা পার্টিকুলার কোনো একটা মেথড বা মেথডোলজি নিয়ে হয়তো ডিপ ডাইভ করতে পারবো না, কিন্তু আমরা বেসিকটা জানবো যে কতটুকু জানলে মানে হাউ ইউ উইল নো হোয়াট ইউ নো, এবং হাউ ইউল নো হোয়াট ইউ শুড নো। সো এই বিষয়টা আমরা ডিসকাস করব। ওকে। So, before diving into or before starting any discussion on research method, I should talk about ethics and social research কারণ ethics বিষয়টা এত জরুরি, এত ইম্পর্ট্যান্ট যে ফর এক্সাম্পল তুমি খুব ভালো একজন রিসার্চার, তোমার অলরেডি নেচারের দুইটা পাবলিকেশন আছে। থার্ড স্টাডির ক্ষেত্রে তুমি এথিক্সের জায়গায় 2% বিসর্জন দিলা এথিক্সের কিছু বিষয়ে, তখন যেটা হবে তোমার এই যে লং ক্যারিয়ার মানে নেচার অবধি তো একটা ডিরেক্ট একটা স্টুডেন্ট যায় না। মিনিমাম তাকে গবেষণার পেছনে 6-7 বছর কাজ করতে হয়। সো তুমি যত উদ্যমী, যত ভালো, যত ব্রিলিয়েন্ট রিসার্চারই হও না কেন, তোমার যত স্কলারলি ফুটপ্রিন্ট থাকুক না কেন, তুমি দেখা যাচ্ছে যে তোমার 7th or 8th or 10th কাজে গিয়ে তুমি এথিক্সে 2% বিসর্জন দিলা, কম্প্রোমাইজ করলা, তোমার কিন্তু হোল ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এবং এমন ভাবে শেষ হবে, খুব বাজে ভাবে শেষ হবে, যে তুমি এই ক্যারিয়ার আর মানে আনডু করতে পারবা না, মানে আর রিডু করতে পারবা না। সো এইরকম আহ, খুবই ভয়ঙ্কর। সো রিসার্চের মানে হচ্ছে তোমাকে এথিক্যাল হতে হবে, স্ট্রংলি এথিক্যাল। মানে এখন মনে হতে পারে আপু আমি তো রিলিজিয়াসলি কোনো একটা রিলিজিয়ন প্র্যাকটিস করি, অ্যান্ড মাই রিলিজিয়ন টকস অ্যাবাউট এথিক্স অ্যান্ড নর্মস অ্যান্ড ভ্যালিউস। সো আলটিমেটলি আমি এথিক্যাল, আমি যদি ওইভাবে এথিক্যাল হই, আমি যদি খুব রিলিজিয়াসলি প্র্যাকটিসিং পার্সন হই, তাহলে অটোমেটিক্যালি তো আমি অ্যাজ আ রিসার্চার আমি এথিক্যাল হব। ওয়েল, এই কোশ্চেনটা আমি পাই। ওয়েল, টু বি ভেরি অনেস্ট, সেটা করলে অনেকটা হয়তো কাভার হচ্ছে, কারণ মোস্ট অফ দ্য রিলিজিয়ন যে টাইপের এথিক্স এর কথা বলছে অনেকটা সোশ্যাল রিসার্চে সেই ধরনের এথিক্স কভার করে। কিন্তু একাডেমিক এথিক্স বা রিসার্চে, পার্টিকুলারলি সোশ্যাল সায়েন্সে এথিক্স ব্যাপারটা একটু ডিফারেন্ট। সো তোমাদেরকে এথিক্স নিয়ে পড়তে হবে, যত পারো, যত বই পারো, ভালো আর্টিকেল পারো, এথিক্স নিয়ে পড়ো। ধরো ফর এক্সাম্পল তুমি হচ্ছে টেলর অ্যান্ড ফ্রান্সিসে যাবা গুগল থেকে সার্চ করে, তারপরে ওদের ওখানে এই যে যে এথিক্স, সো এথিক্স ইন সোশ্যাল রিসার্চ, এথিক্স ইন সোশ্যাল সায়েন্স, এথিক্স ইন সোশিওলজি, তোমরা যেহেতু মোস্টলি সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, সো এরকম ইয়ে করে করে যে পড়বা, যত বেশি জানবা যে এথিক্সের কত ডায়নামিক্স হয়, কত টাইপের এথিক্স হয়। ফ্রম দ্য ভেরি বিগিনিং তুমি যে মুহূর্ত থেকে একটা কনসেপ্ট ভাবছো, ওই ভাবাটার ভাবার জায়গা থেকেই, মানে তুমি যখন একটা কনসেপ্ট ক্রাফট করছো, ওই সময় থেকে তোমার এথিক্স স্টার্ট হয়ে যায়। সো ভাবা থেকে কিভাবে স্টার্ট হয়? ফর এক্সাম্পল, লাইক তোমার ভাবনাটাই শুরু হয়েছে আরেকজনের স্টাডির রেপ্লিকেশনের কথা চিন্তা করে, বা তুমি হয়তো ফর এক্সাম্পল তুমি ডয়েচ জানো, জার্মান ল্যাঙ্গুয়েজ জানো। সো তোমার জার্মান ল্যাঙ্গুয়েজে পাবলিশড কোনো একটা আর্টিকেল থেকে তোমার মনে হচ্ছে আচ্ছা, আই উইল ডু ইট ইন ইংলিশ or I'll do it in Bangla, so nobody will catch me, nobody will know. So এই যে এথিক্যাল বিষয়গুলা, যে আমি হাইড অ্যান্ড সিক করছি না, আমি রিসার্চে যে এথিক্স সেগুলো আমি ব্রিচ করছি না। সো তুমি যে মুহূর্তে, দ্য মোমেন্ট ইউ আর ক্রাফটিং অ্যান আইডিয়া or ডেভেলপিং আ হাইপোথেসিস, ওই মুহূর্ত থেকেই তুমি তোমার এথিক্স নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। এখন তুমি এথিক্স
ফলো করবা কি না এটা ডিপেন্ড করে তুমি এথিক্স কতটুকু জানো, মানে এথিক্যাল যে রুলস গুলো আছে সেটা কতটুকু জানো। সেই জন্য তোমাদেরকে এথিক্স পড়তে হবে। এবং নিউম্যানের এই উক্তিটা আমার খুব প্রিয়। হি সেইড দ্যাট গুড এথিক্যাল কন্ডাক্ট রেস্ট উইথ দ্য ইন্ডিভিজুয়াল রিসার্চার। এর মানে হচ্ছে, ধরো তুমি ফর এক্সাম্পল তুমি ইউরিচের একজন রিসার্চার বা তুমি রাজশাহী ইউনিভার্সিটির একজন রিসার্চার। সো কিন্তু তুমি যখন কোনো প্ল্যাটফর্মের হয়ে, কোনো সংগঠনের হয়ে বা কোনো ক্লাবের হয়ে, বা ধরো তুমি ফর এক্সাম্পল তুমি ব্র্যাকের একজন রিসার্চার, ফাইন, তোমাকে ফান্ডিং ব্র্যাক দিচ্ছে, তুমি ব্র্যাকের জন্যই কাজটা করছো, স্টিল এথিক্স রেস্ট উইথ ইউ। এবং যদি কোনো পানিশমেন্টের ব্যবস্থা হয় যে তুমি এথিক্স ব্রিচ করেছো, তখন কিন্তু ওটা ইন্ডিভিজুয়াল রিসার্চারের উপরেই বর্তায়। সো এটা কখনোই ইনস্টিটিউশন দায় নিবে না। এবং তুমি যখন এথিক্স পড়বা তখন দেখবা যে ফার্স্টে এই বিষয়গুলো নিয়ে একদম মানে ডিটেইল ডেলিনেট করা আছে। সো এই ব্যাপারটা খুবই কনসার্নিং এবং ক্রিটিক্যাল। তো আই উইল রিয়েলি এনকারেজ ইউ অল যে তোমরা এথিক্স ইন সোশ্যাল রিসার্চ এই বিষয়টা সম্পর্কে আরো ডিগ ইন করো। আম, আমি এখানে খুব ব্রিফলি দু একটা জিনিস লিখেছি যে why we need to be ethical, because before and after conducting a study a researcher has opportunities and should reflect on the ethics of research actions and consult his or her own conscience. সো যদি কোনো এথিক্যাল বিষয় নিয়ে কনসার্ন তৈরি হয় সেটা আসলে ওই ব্যক্তির উপরেই, এই ব্যক্তি কনসিকোয়েন্সটা ফেস করে। সো and second হচ্ছে ethical research depends on the integrity of an individual researcher and or the researcher's values। একই বিষয়। ওকে, সো এখানে কয়েকটা আমি নিউম্যান এথিক্স এর উপরে তার সেভারাল চ্যাপ্টার্স আছে। সো আমি ওখান থেকে কয়েকটা বিষয় জাস্ট মানে এখানে ইনকর্পোরেট করেছি। যেমন ধরো, আহ, তুমি কখনো তোমার সাবজেক্টস বা তোমার স্টুডেন্টস, রিসার্চের যারা সাবজেক্ট, তুমি তাদেরকে কখনো তোমার পার্সোনাল গেইনের জন্য তুমি তাদেরকে এক্সপ্লয়েট করতে পারবে না। তারপর হচ্ছে সাম ফর্ম অফ দ্য ইনফর্ম কনসেন্ট ইজ ক্লোজলি রিকমেন্ডেড অর রিকোয়ার্ড। সো টু মেনি এক্সটেন্ট তোমার যে স্টাডিতে হিউম্যান ইনভলভমেন্ট আছে, হিউম্যান বিং ইনভলভড হয়, আম, সেক্ষেত্রে তোমার হচ্ছে ইনফর্ম কনসেন্ট নিতে হবে। তো অনেক সময় মনে হতে পারে আমি তো আসলে স্ট্রিট চিলড্রেনদেরকে নিয়ে কাজ করছি, ওদের তো আসলে মোস্ট অফ দ্য টাইম ওরা তো এতিম, বা ওদের তো ওভাবে লিগ্যাল গার্ডিয়ানই থাকে না, বা আমি স্ট্রিট চিলড্রেন যাদেরকে নিয়ে ডিল করছি ওদের বাবা মাকে আমি কোথায় পাবো? সো আর ওরা তো মাইনর, ওরা কনসেন্ট দেওয়া আর না দেওয়া একই কথা, তাই না? ফর এক্সাম্পল তুমি যদি বলো আমি তোমার ব্রেইন অ্যাক্টিভিটির একটা রেকর্ডিং নিতে চাই, আমি তোমাকে এই যন্ত্রপাতি পড়াবো, বিনিময়ে আমি তোমাকে 50 টাকা দিব, ও তো রাজি হয়ে যাবে। ও তো আর বুঝতেছে না যে ওকে আমি আমার ব্রেইন স্ক্যান করতে দিতে চাই না। সো এই কনসেন্ট দেওয়ার মতো তো ও এখনো অতটা, ওর মাইন্ড এখনো ডেভেলপ করেনি। তো তোমার কাছে মনে হতে পারে ও তো কনসেন্ট দিছে, ওয়েল, একজন মাইনর কনসেন্ট দেওয়া আর না দেওয়া একই কথা। সো তোমাকে এটা বুঝতে হবে যে এখানে ওর কনসেন্ট আসলে কোনো সেন্স মেক করে কিনা। তাহলে যেই সমস্ত মানুষ বা ধরো যারা সাইকোলজিক্যালি আন্ডার ট্রিটমেন্টে আছে, সো তারাও কিন্তু কনসেন্ট আসলে ওভাবে দেওয়ার মতো অবস্থায় থাকেন না। তো সেই ক্ষেত্রে মানে কনসেন্ট তাহলে কার উপরে বর্তায়? সো ওই পার্সনটার যে লিগ্যাল গার্ডিয়ান, যিনি হতে পারেন তার কাউন্সেলর, হতে পারেন তার লিগ্যাল প্যারেন্টস, হতে পারে যে স্ট্রিট চিলড্রেনদেরকে যারা দেখাশোনা করছে কোনো একটা লিগ্যাল কমিটি, সো তাদের কনসেন্ট তো তোমাকে নিতে হবে। যেমন আমার খুব ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলি। আমি যখন খুব সম্ভবত মাস্টার্সে আমি তখন, তো আমার একটা স্টাডি ছিল যে বিহারি রিফিউজি চিলড্রেনদের উপরে স্টাডি করা। তো বিহারি আহ, মানে ওরা বেসিক্যালি রিফিউজি, তোমরা হয়তো জানো, ওরা স্ট্যান্ডার্ড পাকিস্তানিজ। তো ওরা আহ, বাংলাদেশের সেভারাল জায়গায় ওরা লোকেট করে, অ্যান্ড দে পার্টিকুলারলি লিভ ইন স্লামস। সো ঢাকায় একটা স্লাম আছে যেটার নাম হচ্ছে জেনেভা ক্যাম্প, এটা মোহাম্মদপুরে অবস্থিত। তো আমার বাসার কাছাকাছি ছিল। তো আমি আম, আমি না খুব ইজিলি নিয়েছিলাম যে আরে যাবো চট করে, মানে কারণ ওখানে তো আমরা যাই, যেহেতু কাবাব খেয়ে আসি ওখানে তো, মানে ওই বিহারি ক্যাম্পের কাবাব খুব মজা, তারপর দামও অনেক কম। তারপর ওখানে গিয়ে প্রায় আমরা পুরি টুরি খেতাম। তো আমি না ভেবেছি যে আচ্ছা, বিহারি চিলড্রেনদের এডুকেশনের উপরে কাজ করতেছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে এটা তো 1-2 এর ব্যাপার, এটা তো খুবই ইজি হবে।
বাট দ্য মোমেন্ট আই স্টার্টেড দেন আই কেম টু নো যে আসলে ওই রিফিউজি ক্যাম্পে যারা থাকে তারা তাদের কনসেন্ট নেওয়া আর না নেওয়া একই কথা, বিকজ সিন্স দে আর কন্টিনিউয়াসলি আন্ডার গভর্নমেন্ট সুপারভিশন, সো আলটিমেটলি ওরা ওদের কনসেন্ট দেওয়ার অ্যাবিলিটি রাখে না। এবং তোমরা জানো কিনা যে জেনেভা ক্যাম্পে যারা থাকে দে আর নট অ্যালাউড টু গো আউট অফ দ্য ক্যাম্প। সো ওরা ক্যাম্পের বাইরে যেতে পারে না, ক্যাম্পের বাইরে গিয়ে কোনো স্কুলে পড়তে পারবে না, ক্যাম্পের বাইরে গিয়ে ধরো ফর এক্সাম্পল someone some of the Biharis they are making a lot of money, still they are not allowed to go outside and build their own houses. So তাদেরকে ওই জায়গাটাতেই থাকতে হবে। সো একটা মানে লাইক ফিজিক্যাল ডিমার্কেশন আছে যে ওয়ার দে উইল লোকেট। তো যেহেতু এইভাবে এই আইনগুলো তো কড়াকড়ি and they can't vote, আহ, আহ, আরো অনেক রেস্ট্রিকশনস আছে, বিয়ে শাদী তো হবেই না বাইরে, এটা তো যে বোঝা কথাই। সো আই রিয়েলি ডিডন্ট রিয়েলাইজ যে আম, ওদের কনসেন্ট আসলে ওরা দিতে পারে না, ওদের কনসেন্ট দিতে হয় যে গভর্নমেন্টের কিছু সংস্থা ওখানে কাজ করে তাদের তাদের কাছ থেকে নিতে হয়, একটা বা দুইটা সংস্থা আছে। আর আরেকটা আছে ইন্টারন্যাশনাল একটা সংগঠন, একটা অর্গানাইজেশন, যারা ওদের এডুকেশনের দায়িত্বটা নেয় আর মিলের দায়িত্ব নেয়। সো ওদের কাছ থেকে আমাকে কনসেন্টটা নিতে হবে। সো সি দ্য কমপ্লেক্সিটি হিয়ার। তো তোমাদেরকে এই বিষয়গুলো তোমরা যেই সাবজেক্ট নিয়ে কাজ করতে চাও, যে তোমরা হয়তো মাইনর নিয়ে কাজ করছো, তোমরা হয়তো স্টুডেন্টস নিয়ে কাজ করছো, এখন কোন স্টুডেন্টস, ইউনিভার্সিটি স্টুডেন্ট নাকি স্কুল স্টুডেন্টস, সো ওইভাবে ওই অনুযায়ী তোমাদের কনসেন্টের ব্যাপারগুলো আসে। এবং অবভিয়াসলি তুমি যখন হিউম্যান সাবজেক্ট ইনভলভ করবে তোমার স্টাডিতে, ইউ হ্যাভ টু গেট দেয়ার ইন রিটেন ওয়েল ডকুমেন্টেড ইনফর্মড কনসেন্ট, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আদারওয়াইজ তোমার স্টাডির কোনো ভ্যালিডিটি থাকলো না। তারপর হচ্ছে গেস্ট, তোমার যারা পার্টিসিপেন্টস তাদের প্রাইভেসি, কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড অ্যানোনিমিটি হচ্ছে ইনশিওর করে, এটা তোমার অ্যাজ এ রিসার্চার তোমার দায়িত্ব। লেটস সে তোমার ল্যাপটপে এগুলো সব আছে, তুমি সার্ভে করেছো, তুমি সেখানে বলেছো যে ইট উইল বি কনফিডেন্সিয়াল, ইট উইল বি অ্যানোনিমাস, ব্লা ব্লা ব্লা, ইউ হ্যাভ প্রমিসড ইট, অ্যান্ড দেন হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং ইউ হ্যাভ সিন ইউর ল্যাপটপ ইজ গান, somebody has stolen your laptop। এখন তুমি বলবা এখানে তো আমার কোনো দায় ছিল না, একজন অ্যাজ এ রিসার্চার আই হ্যাভ ট্রাইড টু প্রোটেক্ট এভরিথিং, অল মাই ডেটা অ্যান্ড এভরিথিং, সো তুমি বলতে পারো এটা, বাট আলটিমেটলি এটা তোমার উপরেই বর্তায়। সো তুমি যদি তোমার ডেটা কোথাও প্রিজার্ভও করো, তোমাকে ওইভাবেই স্ট্র্যাটেজিক হতে হবে যে ওকে আমি এটা সিম্পলি ওপেন বা বেয়ার রাখবো না, আমার ডেটাটা অবভিয়াসলি এটা কোনো একটা ফাইলে থাকবে অ্যান্ড সেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, যাতে আমার ল্যাপটপ চুরি হয়ে গেল অ্যাটলিস্ট যাতে আমার ওই ফাইলটাকে ওপেন না করতে পারে। সো তোমাদেরকে এরকম মানে এই বিষয়গুলো এতটাই কনসার্ন, আমি যেটা বললাম যে অনেক বড় বড় মাপের রিসার্চার, অনেক বড় বড় ইউনিভার্সিটির ভালো প্রফেসর্স, তাদের ক্যারিয়ারে একটা দুটো ভুলের কারণে নষ্ট হয়ে গেছে, বিকজ কেউ তো আর বুঝবে না যে ইউ আর মেকিং দিস মিস্টেক ইনোসেন্টলি, বিকজ তুমি যেহেতু এই প্রফেশনে এসেছো, উম, এটা মানুষ ধরেই নিবে যে ইউ নো এভরিথিং অ্যান্ড ইউ শুড নো। তুমি বলতে পারবে না আই ওয়াজ ইনোসেন্ট, আই ডিডন্ট নো দ্যাট। সো এই কথাগুলো বলার আসলে সুযোগ থাকে না। তারপর হচ্ছে তুমি কখনো কাউকে জোর করতে পারবে না যে বা প্রলোভন দেখিয়ে স্টাডিতে পার্টিসিপেট করাতে পারবে না। সো দেয়ার আর লটস অফ থিং, এখানে হয়তো এক একটা সেন্টেন্স ধরে ধরে আসলে ধরো এক একটা সেশন নেওয়া যাবে। সো ইউ হ্যাভ টু রিড। তোমার যদি যদি কারো এমন মনে হয় যে আপু আমি এথিক্স নিয়ে আরো পড়তে চাই, আমি জানতে চাই, আমাকে ভালো দুটো বই সাজেস্ট করেন, প্লিজ আমাকে ইমেল করো, শুট মি অ্যান ইমেল, আমি অবভিয়াসলি তোমাদেরকে রিপ্লাই দিব। এখন আসি আমাদের সেশনের মূল আলোচনার বিষয়, মেথড অ্যান্ড মেথোডোলজি নিয়ে। ওয়েল, কেউ কি বলতে পারো যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দিস টু, ভেরি ব্রিফলি? এনি ভলান্টিয়ার? নো ওয়ান? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? মানে আমি আফ্রেড যে আমি কানেকশন হারিয়ে ফেলেছি কিনা। আপু শুনতে পাচ্ছি আপনাকে। ওকে, ওকে। সো মেথড অ্যান্ড মেথোডোলজি অনেকে বলে যে কনফিউজিং, অনেক সময় অনেক স্টুডেন্টরা এই বিষয় নিয়ে আসে। বেসিক্যালি এখানে কনফিউশনের কোনো কিছুই নাই, একটা হচ্ছে টুল,
আরেকটা হচ্ছে স্টাডি অফ সামথিং। সো তোমরা খেয়াল করো যে মেথডোলজি এটার সাথে ওলজি আছে, রাইট? ওলজি আছে। সো এনিথিং যেটার মানে সাফিক্স হিসেবে ওলজি থাকে, সাফিক্স তো বোঝো মানে প্রিফিক্স, সাফিক্স। প্রিফিক্স হচ্ছে উপসর্গ, যেটা মানে বাংলায় আমরা যেটা পড়ি যে তৎসম উপসর্গ, বাংলা উপসর্গ। ছোটবেলায় এগুলো মুখস্থ করছিলাম খুব সুন্দর, ক্লাস সিক্সে থাকতে। অঘা, আহ, অজনা, এরকম টাইপের। সো যেমন অজপুকুর, আহ, অকাজ, এরকম। সো এগুলো হচ্ছে প্রিফিক্স। অ্যান্ড সাফিক্স হচ্ছে যেটা অনুসর্গ, যেটা শব্দের শেষে বসে হচ্ছে শব্দকে আরো এনহান্স করে, ওর মিনিং হয়তো আরো ডেভেলপ করে বা ডাইভার্স করে। সো তোমরা খেয়াল করো যে মেথড শব্দটার সাথে ওলজি যুক্ত হয়েছে, দ্যাট মিনস ইটস স্টাডি অফ সামথিং। সো ওলজি মিনস হচ্ছে স্টাডি অফ। স্টাডি অফ কিসের? মেথডের। সো স্টাডি অফ মেথড, তার মানে মেথড নিয়ে যে স্টাডিটা, যে ডিসকাশনটা, সেটাই হচ্ছে মেথডোলজি। তার মানে দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। মেথডোলজির যে ডিসকাশন, তার মধ্যে আসবে স্পেসিফিক মেথড গুলোর আলোচনা। সো ফর এক্সাম্পল, যেমন ওশিয়ানোলজি আছে, বায়োলজি, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, অ্যান্ড মাইক্রোবায়োলজি, লটস অফ থিং। সো সাইকোলজি। সো এরকম ওশিয়ানোলজি হচ্ছে যে ওশেন নিয়ে যে স্টাডিটা বা ডিসকাশন। অফ বায়োলজি, সোশিওলজি, সো সোসাইটি বা সোশ্যাল পার্সপেক্টিভস নিয়ে যে ডিসকাশনটা, সেটা হচ্ছে সোশিওলজি। সো এইভাবে হচ্ছে এটা একটা ডিসকোর্স, এটা একটা ডিসকাশন অফ স্টাডি অফ। আর মেথড হচ্ছে ইন্ডিভিজুয়াল টুল বা হচ্ছে পার্সপেক্টিভ অন রিসার্চ। যেমন ধরো, তুমি কি কোয়ান্টিটেটিভ মেথড ফলো করবা নাকি কোয়ালিটেটিভ মেথড ফলো করবা, নাকি তোমার স্টাডিটা আসলে দুই ধরনের মেথডকেই ডিমান্ড করে। হয়তো তোমার স্টাডিটাই এরকম যে তুমি এমন জিনিস দেখতে চাচ্ছ যে তুমি অনলি কোয়ান্টিটেটিভ বা অনলি কোয়ালিটেটিভ মেথড হায়ার করে তুমি আসলে করতে পারছো না, তোমাকে মার্জ করতে হবে। দেন ইউ ক্যান গো ফর দ্য মিক্সড মেথড। সো মোটা দাগে আমাদের এই তিনটা জনরাই আছে মেথডের। সো এই হচ্ছে মেথড অ্যান্ড মেথোডোলজি ডিফারেন্সেস। ফর এক্সাম্পল, যে তুমি বলতে চাচ্ছ যে আই ওয়ান্ট গো ফর আ হিস্ট্রিক্যাল অ্যানালাইসিস, যে আমি আসলে ফর এক্সাম্পল মিয়ানমারের আমি হিস্ট্রি অ্যানালাইসিস করব। মিয়ানমার কখনো ডেমোক্রেসি, কখনো মিলিটারি রুল, আবার ডেমোক্রেসি, আবার এখন মিলিটারি রুল। এই যে মানে একটা তথৈবচ অবস্থা, এটা কেন, কিভাবে, বা একটা দেশে কখন হচ্ছে কু হয়, মিলিটারি কু কখন হয়, কেন হয়, এবং হাউ মায়ানমার ইজ ডিফারেন্ট ফ্রম বাংলাদেশ। সো তোমরা হয়তো ধরো কেউ চাচ্ছ যে আমি হিস্ট্রিক্যাল অ্যানালাইসিস করব, ইউ ক্যান গো ফর কম্পারেটিভ কেস স্টাডি, যে পার্শ্ববর্তী দেশ আম, দুটোই, ধরো মিয়ানমার একটা, আহ, তুমি মিয়ানমারে যেখানে কু হলো, আহ, এরকম আরেকটা কান্ট্রি, ফর এক্সাম্পল সেনেগাল, বা হচ্ছে ধরো নাইজেরিয়া। সো তুমি এরকম কোন একটা কান্ট্রির সাথে, যে যে দেশেও সেম অবস্থা, সো তুমি দুটো দেশের হয়তো একটা হিস্ট্রিক্যাল ট্রানজেকচার হচ্ছে অ্যানালাইসিস করতে পারো। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে তোমার ওভারঅল স্টাডির কনসেন্ট, যে আমি এই বিষয়টা দেখতে চাই। তাহলে সেই ক্ষেত্রে তুমি কোন ধরনের মেথডে যাবা? আমি কম্পারেটিভ কেস স্টাডিতে যাব। কম্পারেটিভ কেস স্টাডি এটা একটা ইন্ডিভিজুয়াল মেথড, একটা ইন্ডিভিজুয়াল মেথড। এটা কোন জনরায় আসে? এটা কোয়ালিটেটিভ স্টাডির জনরায় আসে, কোয়ালিটেটিভ মেথডের জনরায় আসে। কোয়ালিটেটিভ মানে হচ্ছে এনিথিং যেটা ডেসক্রিপটিভ, আর কোয়ান্টিটেটিভ হচ্ছে যে জিনিসটা তুমি মেজার করে দেখাও। যেমন ধরো 32% রিসেন্টলি, 2% এক্সিস্টিং আমাদের দেশে যে রোহিঙ্গা আছে তাদের 2% আরো নতুন করে এসেছে। সো ইফ ইউ ওয়ান্ট শো ইয়োর রেজাল্ট লাইক দ্যাট, ইফ ইউ ওয়ান্ট মেজার ইউর রেজাল্ট লাইক দ্যাট, সেক্ষেত্রে তোমার কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসে যেতে হবে। সো অনেক অনেক ক্ষেত্রে এই কোয়েশ্চেনটা পাই যে কোয়ান্টিটেটিভ স্টাডি করলে ভালো হয় নাকি কোয়ালিটেটিভ স্টাডি করলে ভালো হয়। ওয়েল, it depends on which topic and you are looking at and what you want to find at. সো এমন কিছু স্টাডি আছে যে তুমি এটা, ইউ ক্যান গো ফর ইদার ওয়ে। তুমি কোয়ান্টিটেটিভ মেথড ইমপ্লাই করেও এটা করতে পারো, কোয়ালিটেটিভ করেও করতে পারো, তুমি মিক্স মেথডেও যেতে পারো। কিছু কিছু স্টাডি আছে যে এটা বোঝাই যাচ্ছে যে এটা অনলি কোয়ান্টিটেটিভ স্টাডি ডিমান্ড করে, অর অনলি কোয়ালিটেটিভ স্টাডি। যেমন ধরো তুমি কম্পারেটিভ কেস অ্যানালাইসিস যদি করতে যাও, একটা হিস্ট্রিক্যাল অ্যানালাইসিস, এটা খুবই বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং যে এখানে তোমাকে কোয়ালিটেটিভ মেথডেও তো কয়েক ধরনের মেথড আছে। মানে বললাম না, এটা একটা জনরা। সো কোয়ালিটেটিভ মেথডে তুমি হয়তো কম্পারেটিভ কেস স্টাডিতে যাচ্ছ, তুমি দুটো কেসকে কম্পেয়ার করবা।
ওকে, সো এটা অবভিয়াসলি কোয়ালিটেটিভ স্টাডিতে যাচ্ছে। তারপরে ধরো ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট লাইক হোয়াই এক্স লিডস টু ওয়াই, যে তুমি একটা জিনিস দেখলা, এক্স মিনস এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অবভিয়াসলি, অ্যান্ড ওয়াই লিডস টু দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো তোমরা কোনো একটা বিষয় দেখলা, তোমাদের কাছে মনে হলো যে ওয়াই অর হাউ এক্স লিডস টু ওয়াই। ফর এক্সাম্পল, তোমরা 2024 এর ম্যাস মুভমেন্ট দেখেছো, স্টুডেন্ট রেভলিউশন দেখেছো। সো তোমাদের কাছে মনে হতে পারে যে আহ, কিভাবে একটা রেভলিউশন একটা গভর্নমেন্টকে চেঞ্জ করে, বা হচ্ছে একটা রেজিমকে চেঞ্জ করে দেয়। তা বা তোমাদের হয়তো মনে হতে পারে, আচ্ছা রেভলিউশন কি বা মুভমেন্ট কি সবসময় রেজিম চেঞ্জ করে, বা প্রোটেস্ট হলেই সেটা কি আসলে সবসময় গভর্নমেন্টকে ওভারথ্রো করার সিগন্যাল দেয়, বা কিভাবে দেয়, ওয়াই অ্যান্ড হাউ, কেন দেয়, কখন দেয়। সো তোমরা এই ধরনের যদি কোনো যে আম, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কেন, কিভাবে এবং কখন একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে লিড করছে, বা ফর এক্সাম্পল তুমি জানতে চাও যে ক্যাফিন ইনটেক করলে ফর এক্সাম্পল মাইগ্রেশন বাড়ে, বা ক্যাফিন যারা মর্নিং এ যারা ক্যাফিন ইনটেক করে, যে যারা মর্নিং এ কফি খায়, অবভিয়াসলি ব্ল্যাক কফি নট উইথ দ্য সুগার অ্যান্ড মিল্ক। সো যারা মর্নিং এ কফি খায় তাদের রেজাল্ট ভালো। তুমি ধরো এরকম কিছু হয়তো দেখতে চাচ্ছ বা দেখেছো, এখন তুমি ওই জিনিসটা মানে তুমি অবজার্ভ করেছো তোমার হলের স্টুডেন্টদের মধ্যে, ফ্রেন্ডদের মধ্যে। তো তুমি ওটা এখন স্টাডি করতে চাও যে ওয়েদার ট্রুলি consuming caffeine in the morning, in the very early, in the first thing in the morning, যদি সে ক্যাফিন খায় তাহলে তার হয়তো রেজাল্ট ভালো হয়। সো এরকম তুমি যে আসলেই কি এক্স লিডস টু ওয়াই। সো ওইরকম হলে তুমি হয়তো যদি কজাল অ্যানালাইসিস করতে চাও, তখন তোমাকে এক্সপেরিমেন্টাল মেথডে যেতে হবে। এক্সপেরিমেন্টাল মেথড এমন একটা মেথড যেটা তুমি কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ দুই ধরনের অ্যাপ্রোচ ফলো করেই করতে পারো। তুমি এটা সার্ভে দিয়েও এক্সপেরিমেন্ট করতে পারো, তুমি ইন্টারভিউ দিয়েও বা ফোকাস গ্রুপ দিয়েও হচ্ছে এক্সপেরিমেন্ট করতে পারবা। তারপর হচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু নো ওয়াই ইভেন্ট এ হ্যাপেন্ড ইন এক্স বাট নট ইন ওয়াই। যেমন ধরো বাংলাদেশে একটা কম্পিটিটিভ অথরিটেরিয়ানিজম ছিল। সো বাংলাদেশে এই ধরো রেভলিউশন হলো, ম্যাস মুভমেন্ট হলো, বাংলাদেশের গভর্নমেন্ট ফল করলো, কিন্তু ইরানে কেন ফল করছে না? ইরানেও তো প্রোটেস্ট হচ্ছে, হিউজ প্রোটেস্ট হচ্ছে গভর্নমেন্টের আগেনস্টে। ইরানে কেন ফল করছে না? যদি প্রোটেস্টই সবকিছু হয়, ম্যাস ডেমনস্ট্রেশন যদি রেজিম চেঞ্জ করতে পারে, দেন ওয়াই ইটস হ্যাপেনিং ইন কান্ট্রি এক্স বাট নট ওয়াই ইন ওয়াই। সো তুমি যদি এরকম কোনো কিছু আহ, যে সেম থিং, ইভেন্টটা সেম বাট দে আর প্রডিউসিং ডিফারেন্ট আউটকাম, তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট মেথডে যেতে পারো, কম্পারেটিভ কেস স্টাডি মেথডে যেতে পারো। সো দের আর লটস অফ মেথড। তোমার সোশ্যাল সোশ্যাল সায়েন্সে দের আর লটস অফ মেথড। ইউ জাস্ট নিড টু নো যে কত ধরনের মেথড এক্সিস্ট করে, এবং তোমার সুপারভাইজার তোমাকে হেল্প করবে যে তোমার পার্টিকুলার রিসার্চ কোয়েশ্চেনটার অ্যান্সার বের করতে তোমাকে কোন মেথড পার্সু করতে হবে। তারপর ফর এক্সাম্পল, ইউ ওয়ান্ট টু নো perceptions of a wide range of people, for example civilians in mass protest, movements in students in quota movement। তো তুমি হয়তো জানতে চাও যে যারা আম, তোমার ডেমনস্ট্রেটর মানে যারা প্রোটেস্ট করে, আহ, তাদের পারসেপশন জানতে চাও। আবার অ্যাট দ্য সেম টাইম তাদের পারসেপশনও তুমি হয়তো জানতে চাও যারা বাই স্ট্যান্ডার্ডস, মানে যারা পাশে দাঁড়িয়ে থাকে বা ধরো ঘরে থাকে কিন্তু প্রোটেস্টে হয়তো মুভমেন্ট করে না। অবভিয়াসলি হিউম্যান বিং র্যাশনাল, অবভিয়াসলি যারা প্রোটেস্টে জয়েন করছে তাদেরও একটা র্যাশনাল আর্গুমেন্ট আছে যে দিস ইজ দ্য রিজন আই শুড জয়েন দ্য প্রটেস্ট, আই মাস্ট জয়েন দ্য প্রটেস্ট। অ্যাট দ্য সেম টাইম যারা জয়েন করছে না, যারা বাই স্ট্যান্ডার্ডস, তাদেরও অবশ্যই কোনো র্যাশনাল আর্গুমেন্ট আছে যে দিস আর দ্য রিজন আই শুডন্ট জয়েন দ্য প্রটেস্ট। সো তোমার ফর এক্সাম্পল তাদের পারসেপশনটা তুমি জানতে চাও, মানে এখানে হচ্ছে একটা সাবজেক্টিভ পার্সপেক্টিভ তুমি জানতে চাও। ইটস নট লাইক তুমি কি জানো, এটা ব্যাপারটা এমন না, যে তারা যেটা বলতেছে তাদের পারসেপশনটা কি। সো এরকম হলে যেটা হচ্ছে তুমি সাবজেক্টিভ পার্সপেক্টিভে রিসার্চ করতে চাও, সেই ক্ষেত্রে তুমি হয়তো এইসবের জন্য সার্ভে মেথডটা ভালো। তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে সার্ভে মেথড পার্সু করতে পারো। সার্ভে মেথড হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথডের, মানে ওয়ান অফ দ্য কোয়ান্টিটেটিভ মেথডস হচ্ছে সার্ভে মেথড। সো এখানে ধরো আমি 2x2 একটা টেবিলের মাধ্যমে আমি চেষ্টা করেছি খুব সহজভাবে মেথডের ক্লাসিফিকেশনটা দেখাতে। যেমন ধরো তুমি যদি
কোয়ান্টিটেটিভ মেথড ফলো করতে চাও, এবং সেই ক্ষেত্রে তুমি যদি চাও যে আমি প্রাইমারি ডেটা উপর ভিত্তি করে কাজ করব, প্রাইমারি ডেটা হচ্ছে দ্য ডেটা ইউ জেনারেট অ্যাজ আ রিসার্চার, যে ডেটাটা অলরেডি এক্সিস্ট করে না, ঠিক আছে, যেই ডেটা সেটটা। অ্যান্ড সেকেন্ডারি ডেটা হচ্ছে যে যেই ডেটাটা অলরেডি এক্সিস্ট করে, কেউ না কেউ অলরেডি প্রডিউস করেছে, সেটা হতে পারে গভর্নমেন্ট প্রডিউস করেছে, সেটা হতে পারে তোমার ইউনিভার্সিটি করেছে, ওয়ার্ল্ড ব্যাংক, ডেভেলপমেন্ট কোনো একটা ব্যাংক, ব্র্যাকের হতে পারে, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, রিজিওনাল, গভর্নমেন্টই হতে হবে এমন না, সেমি কোনো, লাইক কোনো অথরাইজড কোনো ইনস্টিটিউশনও হতে পারে। সো বা অনেক আগের কোনো একটা ডেটা সেট, ফর এক্সাম্পল নিউটন হয়তো কোনো একটা ডেটা ডেভেলপ করেছে, তুমি ওই ডেটা সেট নিয়ে কাজ করতে চাও, ইউ আর কমপ্লিটলি ফাইন, ইউ আর ওয়েলকাম। সো তুমি যদি কোয়ান্টিটেটিভ মেথড পার্সু করতে চাও, তোমাকে ফিক্স করতে হবে যে আমি কোন, আমার কোন রিসার্চ কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য আমি কোন মেথডে যাব। ধরো তোমার রিসার্চ কোয়েশ্চেন তো সেভারাল, একটা একটা মানে একটা রিসার্চ প্রজেক্টের। সো তোমার একটা রিসার্চ কোয়েশ্চেন হচ্ছে যে যারা প্রোটেস্ট করে, তাদের প্রোটেস্টের পেছনে তাদের র্যাশনাল আর্গুমেন্টটা কি, হোয়াটস দেয়ার পারসেপশন, হোয়াট দ্য র্যাশনাল পারসেপশন বিহাইন্ড জয়নিং আ প্রটেস্ট। সো এই ধরনের কোয়েশ্চেন আনসার করার জন্য তোমাকে অবশ্যই সোশ্যাল সার্ভেতেই যেতে হবে। সো তুমি হয়তো সার্ভে সার্ভে মেথড ফলো করলা, সো তার মানে আলটিমেটলি তুমি একটা কোয়ান্টিটেটিভ স্টাডি করছো এবং তোমার মেথডটা হচ্ছে সার্ভে মেথড, তুমি সার্ভে মেথড ফলো করে যাচ্ছ। তাহলে তোমাকে কোয়েশ্চেনিয়ার গুলা ওইভাবেই সেট করতে হবে। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু জেনারেট আ ডেটা সেট, তাহলে তুমি আসলে প্রাইমারি ডেটা নিয়ে ডিল করছো। আর যদি তুমি এক্সিস্টিং কোনো ডেটা ব্যাংক নিয়ে কাজ করতে চাও, সেক্ষেত্রে তুমি হয়তো সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করছো। সো ইট ওয়ার্কস লাইক দিস। সো এগুলো নিয়ে তোমার ওভারওয়েলম হওয়ার কিছু কিছু নাই। যেমন আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমাদের কিছু ফ্রেন্ড ছিল যে তাদের ধারণা যে আমি আগে সব জানবো, তারপরে আমি রিসার্চ করব। মানে আমি আগে সব মেথড সম্পর্কে ভালোভাবে জানবো, সব পড়বো, বা 50টা বই পড়ে ফেলবো, তারপরে আমি মেথড নিয়ে আমি জানবো। মানে এরকম তাদের একটা মেন্টালিটি ছিল। বাট রিসার্চ ব্যাপারটা আসলে এরকম যে তুমি না কখনো সব জানতে পারবে না। মানে আমার রিসার্চ ক্যারিয়ার হচ্ছে 12 12 ইয়ার্স। সো আমার আমার কাছে এখনো মনে হয় যে আমি নিউবি, এখনো আমার কাছে মনে হয় ওয়াও, এত এত কিছু জিনিস এক্সিস্ট করে, অ্যান্ড আই এম স্টিল নট ইনফর্মড অ্যাবাউট ইট। সো রিসার্চটা হচ্ছে আম, মানে লার্নিং বাই ডুইং এর মতো। আহ, ধরো তুমি সাইকেল চালানো শেখা, যে ছোটবেলায় একটা গল্প পড়েছিল না, যে একজন বই পড়ছে যে কিভাবে সাইকেল চালাতে হয়, সে বই পড়ে শিখবে, আরেকজন সাইকেল নিয়ে ডিরেক্ট নেমেই গেছে যে লেটস সি হাউ ইট ওয়ার্কস। সো রিসার্চটা হচ্ছে, আমি বলবো এক্স্যাক্টলি সেরকম। সো তোমাদেরকে হচ্ছে ওই আবিদের মতো, ওই গল্পের বইয়ের আবিদের মতো তোমাকে ডিরেক্ট নেমে পড়তে হবে, ইউ হ্যাভ টু ওয়ার্ক ইন আ প্রজেক্ট। তুমি কখনো রিসার্চ সম্পর্কে পড়ে পড়ে রিসার্চ শিখতে পারবে না, কারণ এত নুয়ান্সেস আছে, এত খুঁটিনাটি বিষয় আছে, এত জিনিস শেখার আছে, যে once you start it, only then you can know how much you know and what you don't know, what you know. সো এগুলো তুমি তখন আইডেন্টিফাই করতে পারবে, এবং তুমি শিখছো, শিখে শিখেই রিসার্চ করতে হয়। সো তোমরা যারা এখনো কোনো রিসার্চের প্রজেক্ট শুরু করনি বা লেখালেখি শুরু করনি, আই উইল স্ট্রংলি এনকারেজ, আই উইল স্ট্রংলি রেকমেন্ড যে তোমরা শুরু করে দাও, কোনো একটা পেপার লেখা শুরু করে দাও, কোনো একটা প্রজেক্টে নিজেকে ইনভলভ করে ফেলো। যখনই শুরু করবা, দ্য মোমেন্ট ইউ স্টার্ট অ্যান্ড দেন ইউ উইল রিয়েলাইজ যে আচ্ছা ঠিক আছে, আমার তাহলে এই জিনিসটা, ফর এক্সাম্পল তোমরা স্ট্রাকচার্ড ইন্টারভিউ কি, যেমন ধরো তুমি ইন্টারভিউ সম্পর্কে পড়েছো। সো একজন, সিম্পলি একজন ব্যক্তির ইন্টারভিউ নেওয়া আর একজন এলিটকে ইন্টারভিউ করা, ধরো তুমি কোনো একজন কর্পোরেট এলিটকে, তুমি ধরো ফর এক্সাম্পল ধরো ইবিএল এর যিনি প্রতিষ্ঠাতা, বা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের যিনি খুব বিগেস্ট শেয়ার হোল্ডার, তুমি তাকে ইন্টারভিউ করতে চাও, বা কোনো একটা অর্গানাইজেশনের বড় কাউকে ইন্টারভিউ করতে চাও, বা কোনো একটা মিডিয়া হেডকে, যেমন ধরো তুমি সময় টিভির যে সিইও আছে জো ভাইকে, মানে আহমেদ জো ভাই, আমরা জো ভাই বলি। সো তুমি তাকে করতে চাও, ইন্টারভিউ করতে চাও। সো এই ধরনের এলিট যারা, বা কোনো পলিটিশিয়ান, আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টেক এনি নেম, সো কোনো একজন বড় পলিটিশিয়ান তুমি তার ইন্টারভিউ করতে চাও,
সো রেগুলার ইন্টারভিউ আর এলিট ইন্টারভিউ কিন্তু এক না। এলিট ইন্টারভিউ আলাদা একটা জনরা, ওটার জন্য তোমাকে অনেক ডিটেইল পড়তে হবে। বিকজ তুমি তাকে গিয়ে কোনো ওয়ার্ম আপ কোয়েশ্চেন করার সুযোগ পাবে না, তোমাকে ফার্স্টেই ডিরেক্ট লিডিং কোয়েশ্চেন করতে হবে। এবং এলিট ইন্টারভিউ তুমি কখনোই স্ট্রাকচার্ড ইন্টারভিউ করতে পারবে না, পসিবলই না এলিট ইন্টারভিউ স্ট্রাকচার করা। কারণ স্ট্রাকচার্ড ইন্টারভিউ মানে কি, যে আমার কিছু সেট কোয়েশ্চেন থাকবে, আমার 7-8টা কোয়েশ্চেন থাকবে, আমি শুধু এই কোয়েশ্চেনগুলো করবো তাকে, এবং হি উইল নো যে আমি কোন কোশ্চেনগুলো তাকে করতে যাচ্ছি। আম, এবং সে আমাকে ওই কোশ্চেনের অ্যান্সার করবে। বাট তুমি যখন এলিট কোনো পার্টিসিপেন্ট ডিল করবা, তখন তুমি বুঝবা যে তাদের যে অ্যান্সার, ওখান থেকে তোমার আরো অনেক কোয়েশ্চেনের ব্রাঞ্চেস বের হয়ে যায়। সো এলিটদেরকে কখনো স্ট্রাকচার্ড ইন্টারভিউ করা যায় না, তোমার তখন সেমি স্ট্রাকচার্ড বা ওপেন ইন্টারভিউ করতে হবে। যে আই উইল নট ডিসাইড ওয়ার আই উইল ল্যান্ড, রাদার হি উইল ডিসাইড, মাই পার্টিসিপেন্ট অ্যাটেন্ডেন্ট উইল ডিসাইড। তার কথার উপর ভিত্তি করে আমি জানবো যে আমি এরপরে ফলো আপ কি কি কোয়েশ্চেন্স করছি। সো এখন ধরো তুমি যদি বলো না আপু, আগে আমি ইন্টারভিউ রিলেটেড সব কিছু জানবো, আমি একদম এটার পুঙ্খানুপুঙ্খ ভাবে জানবো, অ্যান্ড দেন আমি ইন্টারভিউ করতে নামবো, নো। আমি যেই বয়সে ইন্টারভিউ করেছিলাম, আম, আমি হচ্ছে বাংলা ডিপার্টমেন্টের যে খুবই মানে প্রলিফিক একজন পার্সোনালিটি, ডক্টর আনিসুজ্জামান স্যার। সো আমি তার ইন্টারভিউ করেছিলাম। তখন আমি খুব সম্ভবত সেকেন্ড ইয়ার মাত্র শেষ করেছি, থার্ড ইয়ারের একদম জাস্ট শুরুতে, জানুয়ারিতে। এমন আছে শীতের মধ্যে আমি ইন্টারভিউ করেছি, বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, স্যার আসতেছে না আসতেছে না, so এরকম অবস্থা, মানে কলা ভবনের দিকে ওয়েট করতেছিলাম। প্রচন্ড শীত ছিল, খুব সকালে স্যার হচ্ছে সময়টা দিয়েছিলেন। আমি যে সময় স্যার ইন্টারভিউ করেছিলাম, আহ, আমি তখন কিছুই জানতাম না। সো যে মুহূর্তে আমার উপরে মানে কোন একটা ম্যাগাজিনের জন্য আমার তার ইন্টারভিউ দরকার ছিল, সো আমি ওই সময় হচ্ছে ওই বিষয়ে পড়েছে যে ইন্টারভিউ কিভাবে করতে হয়, আমার কি ধরনের কোয়েশ্চেন আমি করব। বারবার কোয়েশ্চেন লিখেছি, কেটেছি, এডিট করেছি যে না এই কোয়েশ্চেন আস্ক করা যাবে না, বা এই কোয়েশ্চেনই আস্ক করতে হবে, এটা শুরুতে না, এটা হচ্ছে ফোর্থ ফোর্থ নাম্বার কোয়েশ্চেন হওয়া উচিত। সো এরকম ভাবে হচ্ছে আহ, তোমাকে কোশ্চেন সাজাতে হবে। সো আনলেস ইউ ডু ইট, ইউ উইল নেভার নো হাউ ইট ওয়ার্কস। সো রিসার্চ তোমাকে করে শিখতে হবে। ইটস লার্নিং বাই ডুইং, ইটস অ্যাবসলিউটলি লার্নিং বাই ডুইং। কোয়ালিটেটিভ রিসার্চ, ওকে, 9টা 11। সো কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রেও একই রকম। যেমন তোমরা যদি যেমন এথনোগ্রাফি, আরেকটা নতুন মেথড এসেছে। আবার কিন্তু আরেকটা মজার বিষয়, যে মেথড কিন্তু এমন না যে এই এই মেথড এক্সিস্ট করে পৃথিবীতে, সো আমার এটুকু জানলেই হবে। তোমরা জানো কি না যে নতুন নতুন মেথড কিন্তু আহ, পৃথিবীতে মানে ইন্ট্রোডিউসড হয় রিসার্চ নলেজে, যদিও এটা খুব হরহামেশা না। ধরো আজকে এই মেথড, কালকে ওই মেথড, ব্যাপারটা এমন না, মোটা দাগে ঘুরে ফিরে এগুলাই। কিন্তু ধরো একটা ডিকেডের পর, ধরো 12 বছর 15 বছর পর, যখন পুরা ডিমেনশনই চেঞ্জ হয়ে যায়, তখন অনেক নতুন মেথড ইমার্জ করে। ফর এক্সাম্পল, একটা সময় ছিল যারা এথনোগ্রাফি করতো। এথনোগ্রাফি হচ্ছে যে ওই পার্টিকুলার তোমার প্লেসে গিয়ে, ওই পার্টিকুলার এরিয়াটাতে গিয়ে রিসার্চার ওই পার্টিকুলার এথনিক গ্রুপকে অবজার্ভ করে ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম। এই ক্ষেত্রে ইনফর্মড এথনোগ্রাফিও হয়, আনইনফর্মডও হয়। মানে ধরো ধরো তুমি মারমাদেরকে, সিএইচটি রিজিয়নে যে মারমারা বসবাস করে, যেই উপজাতি গোষ্ঠী, সো তুমি তাদের জীবন সম্পর্কে তুমি জানতে চাও, সো তুমি এথনোগ্রাফি করবা, তুমি ওখানে গেলা, তুমি তাদেরকে অবজার্ভ করলা, শুধু তুমি কিচ্ছু করো না, তুমি শুধু অবজার্ভ করো তারা কি করে, তারা কি কথা বলে, তারা কিভাবে কি কাজ করে, তুমি জাস্ট অবজার্ভ করলা তাদের জীবন সম্পর্কে। সো এই এথনোগ্রাফি দুই টাইপের হয়, একটা হতে পারে যে তারা জানে যে তুমি তার রিসার্চার, তুমি ইউ আর অবজার্ভিং দেম। আরেকটা হতে পারে যে তারা আসলে জানেই না, সো তুমি হয়তো ওখানে গেলা কোন একটা টুরিস্টের বেশে, তারপরে গিয়ে বললা আমি তো আটকে গেছি, আমি আপনাদের বাসায় কিছুদিন থাকতে চাই, আপনারা কি আমাকে হোস্ট করবেন কিনা। মানে এই যে একটা ডিফারেন্ট সিচুয়েশন ক্রিয়েট করে, মানে এই যে অবজার্ভ করা, মানে পার্টিসিপেন্টরা কোনোভাবে জানবে না যে তুমি রিসার্চার এবং তুমি তাদেরকে অবজার্ভ করছো। সো অনেক টাইপের এথনোগ্রাফি হয়। আম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, উনি এথনোগ্রাফি ডিপার্টমেন্টের, উনি তো ইভেন এমনও করেছেন যে আহ, এই যারা ইন্ডিজিনাস পিপল তাদেরকে অবজার্ভ করার জন্য তার কাছে মনে হয়েছে যে আমি যদি বসে বসে অবজার্ভ করি, তা তো আসলে তাদের সবকিছু আমি জানতে পারবো না, অ্যান্ড দেন হি স্টেড দেয়ার ফর ইয়ার্স,
লাইক more than 2 years, তারপর আস্তে আস্তে তাদের সাথে বন্ধুত্ব হয় এবং উনি সেখানের একজন মেয়েকে বিয়েও করেন। মানে ইউ সি দ্য ডেডিকেশন। আমি এনকারেজ করতেছি না যে তোমরা গিয়ে বিয়ে করে ফেলো, প্রেম করো বা আদার্স কিছু। আমি জাস্ট বলতেছি যে দেয়ার আর লটস অফ ক্রেজি থিংস অ্যামং দ্য রিসার্চার্স দ্যাট দে ডিড ফর দেয়ার স্টাডি। এখন এমনও হতে পারে উনি বিয়েটা বা সংক্ষিপ্ত সময়ের জন্য করেছেন, বা এমনও হতে পারে যে উনি আসলেই হি মেন্ট ইট, হি আসলেই বিয়ে করতে চেয়েছিলেন। অ্যান্ড দেন হয়তো উনি তার সাথে লাইফ কন্টিনিউ করেছেন। সো অনেক রকম। তারপর হচ্ছে স্ট্যাটিস অ্যান্ড ক্যালিভাসের নাম তোমরা জানো কিনা। তার খুবই দারুণ একটা বই আছে যে লজিক অফ ভায়োলেন্স এন্ড সিভিল ওয়ার। আমার খুবই পছন্দের একটা বই, মানে ওয়ান অফ দ্য লাইক রিসার্চের, মানে তুমি দেখতে পাবা, বুঝতে পারবা যে উনি যে আসলে এত গুছিয়ে কাজ করেছেন। সো ওনার রিসার্চের, ওনার প্রত্যেকটা চ্যাপ্টার ওইভাবে করেই লেখা। সো ক্যালিভাস ভদ্রলোকটা, উনি হচ্ছে খুবই মজার মানুষ। উনি উনি যেটা করেন যে যেখানে সিভিল ওয়ার হয়, মানে যে কোনো জায়গায় মানে এই যে ম্যাস পিপল যখন লাইক ক্রেজি হয়ে যায়, দে আর প্রোটেস্টিং এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, সামটাইমস তারা রেবেল রেবেলিয়ন টাইপের আচরণ করতেছে, এই ভদ্রলোক ক্যালিভাস, উনি যেখানেই কোনো সিভিল ওয়ার হয়, সিভিল রেজিস্ট্যান্স হয়, গৃহযুদ্ধ লেগে গেছে অ্যান্ড আদার্স, এই ধরনের কোনো কিছু চলতেছে, ওই ভদ্রলোক ওইখানেই চলে যায়। ধরো গ্রিসে হচ্ছে, উনি চলে গেছে। উনি হচ্ছে সেনেগালে হচ্ছে, উনি চলে গেছে। সো উনি হচ্ছে সিভিল ওয়ারকে খুব ক্লোজলি স্টাডি করে, যে সিভিল ওয়ারের সময় কি হয়, কেন হয়, মানুষ কি কেন এরকম আচরণ করে, কেন তুমি তোমার নেইবারকে মেরে ফেলতেছো, কেন, ওয়াই, হোয়াটস দ্য রিজন। সো কারণ একটা র্যাশনাল হিউম্যান বিং তো আসলে এমন হওয়ার কথা না যে মানুষটা সুস্থ, যে মানুষটা র্যাশনাল, সে তো ফর নো রিজন একজন মানুষকে মারবে না, বিশেষ করে তার নেইবারকে। নেইবারস আর আওয়ার অ্যাসেটস। সো ওই ভদ্রলোক হচ্ছে এই বিষয়গুলো নিয়ে বহু আগে থেকে, খুব সম্ভবত 1960s থেকে উনি এগুলো নিয়ে কাজ করেন। সো এরকম আছে। তো যেটা বলছিলাম যে সময়ের বিবর্তনে অনেক সময় অনেক নতুন নতুন মেথডে আমরা ইন্ট্রোডিউসড হই। ফর এক্সাম্পল, এথনোগ্রাফির এখন আরেকটা অনলাইন ভার্সন আছে, সেটা হচ্ছে নেটনোগ্রাফি। সো তুমি ফর এক্সাম্পল মানুষের সোশ্যাল মিডিয়া বিহেভিয়ার অবজার্ভ করতে চাও, তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে ইন্টারনেটের উপরে ভিত্তি করে, এখানে তুমি ইউ আর নট দ্য পার্সন, ইউ আর গোয়িং দেয়ার অ্যাজ আ রিসার্চার, তুমি ওখানে ইউ আর সিটিং দেয়ার অল দ্য ওয়ে অ্যান্ড লাইক তুমি ওদেরকে অবজার্ভ করছো। ইটস নট লাইক দ্যাট, ইটস লাইক তুমি সোশ্যাল মিডিয়ায় কোনো একটা পার্টিকুলার টাইপ অফ পিপলকে, যেমন ধরো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অনগোয়িং স্টুডেন্টদের, আমি তাদের বিহেভিয়ার অবজার্ভ করি, তারা পলিটিক্স নিয়ে কি ধরনের কথা বলে, তারা কি ধরনের লেখা লিখছে বা কি, এই যে, অথবা হচ্ছে ধরো তুমি টিনদেরকে ফলো করো, যে টিনদের বিহেভিয়ার কেমন ইন সোশ্যাল মিডিয়া। সো এগুলাকে বলে হচ্ছে নেটনোগ্রাফি। সেরকম নতুন নতুন অনেক সময়ে অনেক তোমার মেথডে তোমরা ইন্ট্রোডিউসড হবা, বা এমনও হতে পারে তুমি নিজে একজন রিসার্চার, যখন তুমি রিসার্চ করছো তোমার কাছে মনে হবে দিস ইজ দ্য রিসার্চ কোয়েশ্চেন, কিন্তু এই ধরনের রিসার্চ কোয়েশ্চেনকে অ্যাড্রেস করার মতো ইনাফ কোনো মেথড নাই। তো তুমি হয়তো কোনো একটা মেথড প্রপোজও করতে পারো, তোমার ওই মেথডটা যদি স্বতঃসিদ্ধ হয়, যদি সিভিল রিসার্চের ওটাকে হচ্ছে সেকেন্ড করে অ্যান্ড দেন লাইক তারা যদি এটাকে ফলো করে, কনভিনিয়েন্ট পায়, তাহলে তো অবশ্যই তারাও তো, তুমিও একটা জনরাকে বা একটা মেথডকে গিভ বার্থ করতে পারো, যেরকমটা রিসার্চাররা থিওরিকে জন্ম দেয়, রাইট? রিসার্চাররাই তো থিওরিকে জন্ম দেয়, ডেমোক্রেটিক পিস থিওরি অ্যান্ড আদার্স থিওরি, ন্যাশনাল স্কুলের যতগুলো থিওরি আছে, মানে ইন্টারন্যাশনাল রিলেশনস এর। সো রিসার্চাররাই তো থিওরির জন্ম দেন। সো এরকম মেথডেও তোমরা জন্ম দিতে পারো চাইলে, তোমরা হয়তো নিয়ার ফিউচারে হয়তো এগুলো নিয়েই তোমরা ডিল করবা। সো খুব ধরা বাঁধার কিছু নাই, যতটুকু নলেজ আছে তোমরা ওগুলো জানার চেষ্টা করো, এবং সব জেনে আমি সব জানতা হয়ে দেন আমি শুরু করব, এইটা একটা ভুল ধারণা। সো তুমি হচ্ছে লার্নিং বাই ডুইং ব্যাপারটা হবে আর কি রিসার্চে। সো তুমি জানতে জানতে কাজ করতে করতে তুমি শিখবে। আচ্ছা, এখন ওকে, আমরা সেশনের একদম শেষ পর্যায়ে, আমি একটু সময় রাখতে চাচ্ছিলাম কোশ্চেন আনসারের জন্য। ওকে, সো অনেক সময় হয় যে উইচ মেথড টু পারসিউ, এটা একটা অনেকে ভুল করেন যে দে লাইক প্লেস কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড ওভার লেটস সে কোয়ালিটেটিভ রিসার্চ মেথড। সো অনেক সময় হয় যে একটা রিসার্চ মেথডকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, মনে হচ্ছে যে কোয়ান্টিটেটিভ একটা ব্যাপার আছে, একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, এটা একটা ভাইবই আলাদা, এটা একটু বেশি স্বতঃসিদ্ধ, মানুষ প্রেজ করে, অনেকের মধ্যেই বায়াসনেস কাজ করে, বাট এই জিনিসটা আসলে রং। অল পিপল, মানে একাডেমিয়ায় পিপল যেটার জন্য ফল করে সেটা হচ্ছে ওয়েদার ইউর রিসার্চ ইজ ওয়েল ডকুমেন্টেড, ওয়েল ক্রাফটেড অ্যান্ড ওয়েল কনভার্সড।
তুমি রাইট রিসার্চ কোয়েশ্চেন, ফার্স্ট কথা হচ্ছে যে তোমার রিসার্চ কোয়েশ্চেনটা আদৌ কোনো মেক সেন্স করে কিনা। যেমন অনেক সময় অনেক স্টুডেন্টরা মানে এখানে এখানে তো আন্ডারগ্রেডদেরকে পড়াই। সো অনেক সময় হয় যে আসছে, ও বলতেছে যে আই হ্যাভ আ পাজল, ওকে ওকে বলো তোমার পাজল কি। তখন হয়তো বলতেছে যে আমি জানতে চাই লাইক লেটস সে যারা এলজিবিটি কিউ আছে তারা কেন ব্ল্যাক ড্রেস পরে। সো আই ওয়াজ লাইক রিয়েলি। সো অ্যান্ড দেন আমি ওকে বলি যে ইজ ইট ইউর পাজল রিয়েলি? তোমার ইউর পাজল ইজ নট পাজলিং, পাজল ইজ লাইক যেটা তোমাকে কন্টিনিউয়াসলি নক করতে থাকবে, ওয়াই এটা হচ্ছে, কেন এরকম। ঢাকায় শব্দ দূষণ নিরোধ করার জন্য এত এত সংস্থা কাজ করতেছে, স্টিল শব্দ দূষণ কমে না। ঢাকায় বায়ু দূষণ রোধ করার জন্য এত এত টাকা ইনভেস্ট হচ্ছে, জ্যাম জট কমানোর জন্য এক এক গভর্নমেন্ট আসে এক এক রকমের প্রকল্প আনে বাস্তবায়ন করে, স্টিল তো জ্যাম জট কমতেছে না ঢাকায়। এত তো তো এই যে ব্যাপারগুলো তোমার পাজল হবে এই টাইপের, বা হচ্ছে আমি এই এই জিনিসটা হওয়ার কথা স্টিল কেন হচ্ছে না। তো নানান বিষয় থেকে তোমার পাজল আসতে পারে, নানান মানে পাজল হবে। ইটস লাইক পাজল শুড বি আ পাজল, রাইট? পাজল যদি হয় এমন যে এটা আমি ভাবছি, আমি যখন এটা শেয়ার করছি ওই পার্সনটা পাজলড হচ্ছে না, ওই পার্সেন্টের মধ্যে রিসার্চ কোয়েশ্চেনটা ভাবাচ্ছে না তাকে, তার কাছে বলে এটা একটা রিসার্চ কোয়েশ্চেন হলো নাকি ভুয়া। সো এইগুলো তো আসলে রিসার্চ কোয়েশ্চেন না। সো তুমি রিসার্চ কোয়েশ্চেন তোমার যদি ভ্যালিড হয় এবং সেই রিসার্চ কোয়েশ্চেন পার্সু করার জন্য তুমি যদি রাইট মেথড ফলো করো এবং প্রপার ওয়েতে ফলো করো, এবং তোমার যদি তুমি এন্টায়ার থ্রু আউট ইউর স্টাডি তুমি যদি কোনো মেথড ব্রিচ মানে এথিক্স ব্রিচ না করো এবং তোমার সুপারভাইজারের গাইডলাইন অনুযায়ী সেভাবে কাজ করো, দেন এটা হচ্ছে ওয়েল অ্যাকসেপ্টেড। রাদার তুমি চিন্তা করলে আমি কোয়ান্টিটেটিভ মেথডই করবো, আমি সো মেথড তুমি তো শুরু থেকে মেথড ফিক্স করতে পারবা না। তোমাকে যেটা নিয়ে ভাবতে হবে সেটা হচ্ছে একটা ভালো রিসার্চ কোয়েশ্চেন, একটা ভালো পাজল যেটা তুমি সলভ করতে চাও, সেটা নিয়ে তোমাকে বেশি ভাবতে হবে। সো আরেকটা, যখন তুমি তোমার রিসার্চ কোয়েশ্চেন তোমার আসলো, বা তোমার একটা বা দুইটা রিসার্চ কোয়েশ্চেন তুমি সেগুলোকে অ্যাড্রেস করতে চাও, তখন তুমি চিন্তা করবে যে আমি কি এটাকে সাবজেক্টিভ নলেজে দেখতে চাই নাকি অবজেক্টিভ নলেজে। অ্যান্ড ইউ গাইস নো অ্যাবাউট ইট যে সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ বলতে কি বোঝায়। সো এখন সেভারাল রিসার্চ মেথডের মধ্যে তোমার একটা মেথড নিয়ে একটু খুবই সংক্ষেপে বলি। ও মাই গুডনেস, উই আর রানিং আউট অফ টাইম, আমার এরপর ইমিডিয়েটলি একটা মিটিং আছে। সো একটা মেথড, যদি তোমরা কোনো কজাল অ্যানালাইসিস করতে চাও যে ওয়েদার এক্স লিডস টু ওয়াই, ওয়েদার লাইক আসলে এই কাজটা করলে এটা এটাকে লিড করে কিনা, সো এরকম তোমরা যখন যদি কোনো কজাল রিলেশন স্ট্যাবলিশ করতে চাও, মোস্টলি আমরা রিসার্চে সেই জিনিসটা হয়তো করি, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথড। এটা খুবই আহ, মানে খুবই হচ্ছে এখন বর্তমানে আমি সবাইকে দেখতেছি যে এক্সপেরিমেন্টাল মেথড, এটা একটু জটিলও, কিন্তু এক্সপেরিমেন্টাল মেথডটা হচ্ছে খুবই আম, মানে ওয়েল স্ট্যাবলিশড এবং হচ্ছে আহ, মানে এটার ভ্যালুটা অনেক বেশি। সো তোমরা হয়তো এক্সপেরিমেন্টাল মেথড নিয়ে আরেকটু পড়াশোনা করতে পারো। বেসিক্যালি আমি যদি খুব সংক্ষেপে বলি যে এটা বেসিক্যালি হচ্ছে আমার এখানে মানে দুইটা গ্রুপ হয়, ট্রিটমেন্ট গ্রুপ আর একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ। সো তুমি একটা ট্রিটমেন্ট সেম জিনিসটা, ফর এক্সাম্পল তোমার হয়তো কোনো একটা অ্যাজাম্পশন আছে যে যারা লেটস সে যারা সিএনএন দেখে, সিএনএন এর নিউজ দেখে রেগুলার, তারা হচ্ছে আসলে একটু কনজারভেটিভ টাইপের হয়, বিকজ সিএনএন এর ফ্রেমিং রিসার্চের সরি নিউজের ফ্রেমিং অ্যান্ড ওয়ার্ড ওই টাইপেরই লিড করে। তো তোমরা হয়তো এরকম কিছু দেখতে চাচ্ছ যে আদৌ আসলেই সিএনএন যারা দেখে রেগুলার বেসিসে তারা আসলে কনজারভেটিভ মেন্টালিটি হোল্ড করে কিনা। তো এই জিনিসটা তোমাকে দেখানোর জন্য তো তোমার এখানে তো একটা কজাল রিলেশনশিপ, রাইট? এক্স লিডস টু ওয়াই। তো সেই ক্ষেত্রে তুমি এরকম দেখানোর জন্য তুমি হয়তো দুইটা গ্রুপ নিতে পারো, সেম পিপল, একটা গ্রুপকে তুমি ট্রিটমেন্ট দিলা আর একটা গ্রুপকে তুমি ট্রিটমেন্ট দিলা না। ট্রিটমেন্টটা কি, যে তারা সিএনএন এর নিউজ দেখবে ফর 1 মান্থ, বা ফর এক্সাম্পল ফর 10 আওয়ার্স, অ্যান্ড দেন আরেকটা গ্রুপ তারা দেখবে না, তারা হয়তো ধরো স্পোর্টস দেখবে, তারা হয়তো ন্যাশনাল জিওগ্রাফি দেখবে, অথবা তাদেরকে তুমি কিছুই দিলা না, তাদেরকে মিউজিক শুনতে দিলা। অ্যান্ড দেন
ধরো 10 ঘন্টা ধরে নিউজ দেখার পর বা 5 ঘন্টা ধরে নিউজ দেখার পর, ইট ডিপেন্ডস যে তুমি কিভাবে তোমার স্টাডি ডিজাইন করতে চাও। তারপর তুমি হয়তো কিছু কোয়েশ্চেন করলা, ওই সেম কোয়েশ্চেনিয়ার হচ্ছে 2 গ্রুপ ফিল আপ করবে। দেন তুমি দেখবা যে তাদের ওয়ার্ডিং এ অনেক ব্যাপার আছে, তাদের ফ্রেমিং, তাদের চিন্তা। একই ধরনের নিউজ তুমি হয়তো তাদের 2 গ্রুপকে দিলা, দেখবা যে 2 গ্রুপ 2ভাবে নিউজটাকে দেখছে। সো ওইখান থেকে অনেক পাওয়া যায়, আইডিয়া পাওয়া যায় যে ওকে, ওয়েদার তোমার যে ট্রিটমেন্টটা তুমি দিচ্ছ সেই ট্রিটমেন্টটা ওয়েদার ইটস অ্যাকচুয়ালি ওয়ার্কিং আর নট। সো এক্সপেরিমেন্টাল মেথড খুবই ইন্টারেস্টিং। অনেক ধরনের এক্সপেরিমেন্ট হয়, তুমি সার্ভে থ্রুতে করতে পারো, তুমি ফোকাস গ্রুপ করতে পারো, ইন্টারভিউর মাধ্যমে করতে পারো। অনেক অনেকভাবে এক্সপেরিমেন্টাল মেথডকে এক্সপ্লোর করা যায়। সো এটা এখন বর্তমানে ট্রেন্ডিং অ্যান্ড হচ্ছে লাইক খুবই মানে ওয়েল ভার্সড। তো তোমরা এই বিষয়টা একটু কাইন্ডলি দেখতে পারো। আর এক্সপেরিমেন্টাল মেথড যখন করবা, তোমাদেরকে কনফাউন্ডিং ভেরিয়েবল, কাউন্টার ফ্যাকচুয়ালস অ্যান্ড ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ভ্যালিডিটি এগুলো নিয়ে ডিল করতে হবে। খুব সংক্ষেপে যদি বলি, কনফাউন্ডিং হচ্ছে ধরো লাইক যখন তুমি এক্স লিডস টু ওয়াই বলবা, তখন তোমাকে তোমার হচ্ছে অলওয়েজ আমরা হয়তো বলি ধরো আম, আচ্ছা, ছোট একটা এক্সাম্পল দিই। যেমন আমরা বললাম যে ক্যাফিন হচ্ছে ভালো রেজাল্ট লিড করে, মানে যারা মর্নিং এ কফি খাচ্ছে তাদের রেজাল্ট ভালো হয়। আসলে কি ক্যাফিনের সাথে ডিপ ফোকাসে স্টাডি করার কোনো সম্পর্ক আছে কিনা, তুমি এই বিষয়গুলা করতে চাও। এখন এমনও তো হতে পারে দেয়ার ইজ সামথিং বিটুইন দিস। এমনও তো হতে পারে যে আহ, আসলে ভালো রেজাল্টটা ক্যাফিন লিড করছে না, মেবি দেয়ার ইজ সামথিং এলস। তো এই যে ব্যাপারগুলো, এই ধরনের আদার্স ভেরিয়েবল যেগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে কনফাউন্ডিং ভেরিয়েবল। সো তোমাকে অ্যাজ আ রিসার্চার ওই ধরনের প্রবাবল ইফেক্ট রাখতে পারে সেই ধরনের ভেরিয়েবল গুলো সম্পর্কেও তোমাকে ভালো আইডিয়া রাখতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে। এবং কিভাবে কফি না হয়ে অন্য কোনো জিনিস হয়তো তার ভালো রেজাল্টে ভূমিকা রাখতেছে, তোমাকে সেই বিষয়গুলো আইডেন্টিফাই করতে হবে এবং দেখাইতে হবে যে ওয়েদার ইটস অ্যাকচুয়ালি কফি অর নট। সো আমি এখানে খুব সহজ একটা উদাহরণ দিলাম যাতে তোমরা বুঝতে পারো। বাট কনফাউন্ডিং ভেরিয়েবলস নিয়ে তোমরা পড়বা। আমার সেশনের মূল উদ্দেশ্যই ছিল যে আমি অ্যাটলিস্ট তোমাদেরকে ইনফর্ম করতে পারবো যে দিস আর দ্য থিং ইউ শুড স্টাডি অ্যাবাউট। তারপর হচ্ছে কাউন্টার ফ্যাকচুয়ালস। কাউন্টার ফ্যাকচুয়ালস হচ্ছে আমি বললাম যে ওকে, সিএনএন সিএনএন এর নিউজ দেখলে মানুষ হচ্ছে কনজারভেটিভ মেন্টালিটি হোল্ড করে। বাট এখন কথা হচ্ছে যে ইজ ইট ট্রু এমন? তাহলে আমাকে এটাও চিন্তা করতে হবে যে যদি কেউ সিএনএন না দেখে তাহলে কি সে কনজারভেটিভ মেন্টালিটি হোল্ড করে না? সো একটা জিনিসের প্রেজেন্স, তুমি বলতেছো যে এই জিনিসটা করলে, এক্স করলে ওয়াইতে সেটা লিড করে বা ওয়াই হয়। সো দেন তোমাকে এটার নেগেটিভ সাইডটাও, মানে এটার অ্যাবসেন্সটাও চিন্তা করতে হবে যে তাহলে যদি এটা না হয় তবুও কি ওয়াই হয়। যদি তবুও ওয়াই হয় দ্যাট মিনস এক্স আসলে ওয়াই কে লিড করে না, রাইট? আর যদি এমন হয় এটা না করলে এটা হয় না, তখনও তো তুমি একটু ভাবতে পারো নেক্সট স্টেপ নিয়ে যে ওকে, আমি কিছু একটা পাচ্ছি, আমাকে আরো দেখতে হবে। সো এগুলাকে বলা হচ্ছে কাউন্টার ফ্যাকচুয়ালস। তোমাকে এই বিষয় সম্পর্কেও খুব ভালো ধারণা রাখতে হবে। ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ভ্যালিডিটি হচ্ছে রিসার্চের ধরো লাইক এক্সটার্নাল ভ্যালিডিটি বেসিক্যালি যে এটা জেনারেলাইজেবল কিনা, এটার জেনারেলাইজেবিলিটি অ্যাক্রস দ্য স্টাডি। ফর এক্সাম্পল, তুমি রোহিঙ্গা রিফিউজিদেরকে নিয়ে কাজ করেছো, যে তুমি ধরো ফ্রেমিং নিয়ে কাজ করেছো যে বাংলাদেশের নিউজ পেপারগুলা কিভাবে রোহিঙ্গাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ফ্রেম করে। হ্যাঁ, তো তুমি দেখালা যে আসলে মিডিয়া হচ্ছে রিফিউজিদেরকে শুরুর দিকে খুবই আহ, মানে আক্রমণাত্মক ভাবে ফ্রেম করে যে তারা হচ্ছে, সরি, শুরুর দিকে হয়তো খুবই অ্যাফেকশনেট ফ্রেমিং করে যে ও তারা ভালনারেবল, তারা মানে হিউম্যান রাইট ভায়োলেশনের শিকার, তারা তারা জেনোসাইডের শিকার, তারা হচ্ছে সবকিছু ভূমি টুমি নিজের সম্পত্তি নিজের দেশ ছেড়ে আরেক জায়গায় আসছে, তারা খুব শ্যালো কন্ডিশনে লাইফ লিভিং হুড এখন তারা মেনটেন করতেছে। সো প্রথম দিকে হচ্ছে নিউজ পেপার গুলা, মিডিয়া গুলা হচ্ছে অনেক সফট থাকে তাদের প্রতি। বাট আফটার আ ফিউ মান্থস অর ফিউ ইয়ার্স তারপরে শুরু হয় তাদের সম্পর্কে আক্রমণাত্মক কথাবার্তা। রোহিঙ্গারা সবকিছু খেয়ে ফেলতেছে, রোহিঙ্গারা কক্সেস বাজারে ব্লু কলার জব নিয়ে নিচ্ছে, তারপর তারা লোকাল রিসোর্সেস ধ্বংস করতেছে, তারা ক্রাইম করতেছে। সো ধরো তুমি এরকম একটা প্যাটার্ন পেলা, সো দিস ইজ হোয়াট লাইক দে ডু। সো মিডিয়ার ফ্রেমিং, রাইট? এখন তোমার এই কাজটা কি?
তুমি তো এটা রেফিউজিদের উপরে করেছো, সো এক্সটার্নাল ভ্যালিডিটি ইজ ওয়েদার ইটস জেনারেলাইজেবল। লাইক তুমি যেহেতু রিফিউজিদের উপর ফ্রেমিং নিয়ে কাজ করেছো, তুমি যে বাংলাদেশের রিফিউজিদেরকে নিয়ে কাজ করেছো, সেম তোমার তোমার যে ফাইন্ডিংসটা বা তোমার যে মেথডটা, এটা কি আসলে অ্যাপ্লিকেবল টু দ্য সিরিয়ান রিফিউজিস অ্যাজ ওয়েল? সো এই এই বিষয়গুলোকে হচ্ছে বলা হয় এক্সটার্নাল ভ্যালিডিটি। ইন্টারনাল ভ্যালিডিটি ইজ অ্যাবাউট লাইক সামথিং ইন্টারনাল, তোমার কোন ভ্যারিয়েবল কন্ট্রোলে আছে কোনটা না, এই বিষয়গুলো। সো আমি তোমাদেরকে জাস্ট কনসেপ্টগুলো ইন্ট্রোডিউস করালাম, তোমাদের এগুলো সম্পর্কে অনেক পড়ার আছে, যারা আগ্রহী অবশ্যই এগুলো একটু পড়তে পারো। অ্যান্ড হিয়ার আর আ ফিউ সাজেস্টেড রিডিংস। আমি তোমাদেরকে যদি তোমাদের এগুলো ডাউনলোড করতে না পারো বা এর বাইরেও আরো কিছু চাও, অবভিয়াসলি আমাকে ইমেল শুট করো, আমি ইনশাল্লাহ রেসপন্স করব। সো দ্যাটস অল ফর টুডে। আমি কয়েকটা কোশ্চেন নিব খুব ছোট করে, দেন আমরা সেশনটা আর কি শেষ করতে পারি। সো আমার এন্ড থেকে এইটুকুই ছিল আজকের জন্য। আমি চেষ্টা করেছি, এটা আসলে মেথড নিয়ে হচ্ছে ধরো পুরো এন্টায়ার সেমিস্টারে আমরা পড়াই, তো আম, 1 ঘন্টায় আসলে আমি কোনটা রেখে কোনটা বলবো আমি খুব কনফিউজ ছিলাম। বাট আই হ্যাভ ট্রাইড টু অ্যাটলিস্ট টাচ সাম অফ দ্য বেসিক থিংস বা বিগিনার লেভেলের জন্য আর কি। So that's all from my end. I hope you enjoyed my session. So if you have any question, please you can ask. Yeah, please. Arman Hossein. হ্যালো আপু, আমার নাম হচ্ছে আমরান হোসেন। আমি হচ্ছে ইউরিচের একজন এক্সিকিউটিভ প্রোগ্রাম এন্ড আউটরিচের। আমার কোশ্চেনটা হলো আপু, আমি প্রথমত ফিডব্যাক দিই, এই সেশনটা খুবই অসাধারণ ছিল, আমি খুবই এনজয় করেছি লিটারেলি। যেহেতু আমি রিসার্চে খুবই বিগিনার, আমি খুব সুন্দরভাবে সবকিছু জিনিস বুঝেছি। আমাদের মানে আমার সবচেয়ে বেশি যেটা ছিল তা হচ্ছে আপনি এথিক্স নিয়ে বলেছিলেন শুরুর দিকে, ওই জিনিসটা আমি একটু বেশি এনজয় করেছি। এথিক্স এর কথা যখন আসে আপু, আমি যদি আমার রিসার্চে যদি এখন যেহেতু এআই এর যুগ, এআই এর যদি হেল্প নিই, আমার কি এথিক্স ভায়োলেশন হবে কিনা, বা এই ক্ষেত্রে আমি কি করতে পারি? রাইট। থ্যাংক ইউ আমরান। এটা হচ্ছে, অ্যান্ড সরি ফার্স্ট টাইম আমি তোমার নামটা ভুল বলেছি। আহ, এখন যেটা বললাম না যে রিসার্চ তো আসলে স্টেবল কিছু না। হিউম্যান যেভাবে ইভলভ করে, আমরা হিউম্যান বিংরা, সিভিলাইজেশন যেভাবে সামনে এগিয়ে যায়, তো সেই জিনিসটাই আর কি, সেভাবেই নানান সময় নানান বিষয় নিয়ে নানান টুল, নানান এনভায়রনমেন্ট বা ওয়ার্ল্ডের পরিস্থিতি চেঞ্জ হয়, সো ওই অনুযায়ী নানান পলিসি আসে, সবকিছুই আসলে চেঞ্জ হতে থাকে, আপডেট হতে থাকে। সো এআই এর ক্ষেত্রে এখন আমি যেটা দেখছি যে শুরুর দিকে কনসেপ্টটা ছিল এমন, বা একাডেমিশিয়ানদের মতামতগুলো এমন ছিল, বা ইউনিভার্সিটি এই ধরনের পলিসি নিত যে একদমই এআই ব্যবহার করা যাবে না। বাট এখন তারা একটু মানে টলারেট হয়েছে, কারণ এআই আসলে তুমি যতই বলো এটা আসলে পসিবল না। তুমি যদি তাদেরকে বলো যে তুমি গীতা ছুঁয়ে কসম খেয়ে বলো, তুমি কোরআন ছুঁয়ে কসম খেয়ে বলো তুমি এআই ব্যবহার করবে না, বলবেন কসম খাবে, সে কিন্তু তারপরে ব্যবহার করবে। সো ইউ ক্যান স্টপ দেম ফ্রম ইউজিং ইট, রাইট? তো এই ক্ষেত্রে তখন ইউনিভার্সিটির প্রফেসর বুঝলো যে আচ্ছা ঠিক আছে। তো এই ক্ষেত্রে এখন যেটা পলিসি আসছে যে তুমি হয়তো তোমার লেখাটাকে, ধরো তুমি একটা এসে লিখেছো বা তুমি ইন্ট্রোডাকশন পার্টটা লিখেছো তোমার ম্যানুস্ক্রিপ্টের, তুমি এটার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য, যেটাকে হাউ ইট ইট মে লুক প্রফেশনাল, হাউ ইট মে লুক মোর একাডেমিক, সো তুমি এগুলো ডেভেলপ করার জন্য তুমি ব্যবহার করতে পারবা। বাট তুমি কনসেপ্ট হায়ার করার জন্য তুমি এআই ব্যবহার করতে পারবা না, মানে এরকম আসলে আমি দেখতেছি যে নীতি প্রতি সেমিস্টারেই চেঞ্জ হচ্ছে আর কি এখানের, মানে এইখানেরটা বলতে পারি। তো আই বিলিভ এখনো কোনো স্ট্রং পলিসি আসে নাই যে হ্যাঁ দিস ইজ দ্য থিং আমরা উই উইল ফলো রিগার্ডিং এআই। এরকম এখনো কিছু হয় নাই, এই রুলগুলো এখনো ইভলভ করতেছে। তো তুমি যেটা করতে পারো, ওয়েট, রেকর্ডিংটা অফ করে নিই।